উপাত্ত নিয়েও আমরা অনেক সময় সিদ্ধান্ত গ্রহণ করি, কিংবা আমাদের পথ প্রদর্শক যেটি আমরা বলি না কেন, পথ রচনা করি। এই পর্যায়ে আমার প্রিয় একজন মানুষ আছেন ডক্টর নাকিবুর রহমান। তিনি নর্থ ক্যারোলাইনা থেকে যুক্ত হয়েছেন, অধ্যাপক। শুরুতে জানতে চাই কেমন আছেন? সামার চলছে, খুব ব্যস্ততা, তার মাঝেও সময় দিচ্ছেন, আর সে কারণে কৃতজ্ঞতা। কেমন আছেন আপনি? জি, আসসালামু আলাইকুম অনুপ্রভা, আপনার মাধ্যমে দর্শকদের শুভেচ্ছা। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং আজকে আমরা আমেরিকার রাজনীতি নিয়ে আলোচনা করতে চাই। যে শুরুতেই আপনার কাছে জানতে চাই, অনেকগুলো খবর দেখছিলাম, তার মধ্যে আপনার কাছে, আপনার দৃষ্টিতে কোন খবরটি খুবই গুরুত্বপূর্ণ ছিল? গত সপ্তাহের উল্লেখযোগ্য খবরও আপনি নিয়ে আসতে পারেন, ট্রাম্প পুতিনের বৈঠক, কিন্তু আপনার দৃষ্টিতে আমি একটু খবরগুলো একটু দর্শকদের সামনে জানাতে চাই। জি, অনেকগুলা খবরই আছে। আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খবরটি সবাই আলোচনা করছে সেটা হলো যে ডিপার্টমেন্ট অফ জাস্টিস থেকে আমরা যেটা অনেকদিন ধরেই যে বিষয়টা নিয়ে কথা হচ্ছিল, যে জেফরি এপস্টিনের যে ক্লায়েন্ট লিস্ট, এই বিষয়টা সামনে এসেছিল এবং এই ক্লায়েন্ট লিস্টের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের নাম আছে কিনা। তো আজকে ডিপার্টমেন্ট অফ জাস্টিস জেফরি এপস্টিনের যে অ্যাকমপ্লিস সহযোগী ম্যাক্সওয়েল, গিসলেইন ম্যাক্সওয়েলের সাথে তাদের যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউ ট্রান্সক্রিপ্টটা প্রকাশ করেছে। তো এই ট্রান্সক্রিপ্টের মধ্যে যে খুব বেশি কিছু পাওয়া যাবে এটা কেউই আশা করে নাই। বেসিক্যালি আমি শুনছিলাম এই ট্রান্সক্রিপ্টের মূল যে বিষয় সেটা হলো যে ম্যাক্সওয়েল প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে পার্ডন এক্সপেক্ট করছে। এই কারণে তিনি তার ইন্টারভিউতে পুরাটুকু সময় ডোনাল্ড ট্রাম্পকে প্রোটেক্ট করে গিয়েছে। তাকে যতবারই ডোনাল্ড ট্রাম্পকে ওখানে দেখা গিয়েছিল কিনা জেফরি এপস্টিনের আইল্যান্ডে, সেটার কথা তিনি অ্যাভয়েড করে গিয়েছেন। এবং আরও কিছু কন্ট্রাডিক্টরি কথাবার্তা তিনি বলেছেন। একজন মেসুস, যাকে মারালাগো থেকে হায়ার করা হয়েছিল, ডোনাল্ড ট্রাম্প তার একটা বক্তব্যে বলেছিলেন যে সেই ঘটনার পর থেকে তিনি জেফরি এপস্টিনের সাথে যোগাযোগ বন্ধ করে দেন। এই ব্যাপারে যখন ম্যাক্সওয়েলকে জিজ্ঞাসা করা হয় তখন তিনি বলেছেন যে এটা সম্পর্কে তিনি জানেন না। সো বেসিক্যালি তিনি মোটামুটি ট্রাম্পকে প্রোটেক্ট করার চেষ্টা করেছেন, এটা প্রতীয়মান হয়। সো এটা আজকের দিনের একটা বড় নিউজ। আর একটা বড় নিউজ, সেটা অনেকেই হয়তো খেয়াল করেছেন, যে ডোনাল্ড ট্রাম্পের গত টার্মে যিনি ফরেন বৈদেশিক বিষয়ের যিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন, জন বল্টন, সেই জন বল্টনের সাথে ডোনাল্ড ট্রাম্পের কিছু দ্বিমত চলছিল। সেই বিষয়টা নিয়ে তিনি পাবলিকলি ক্রিটিসাইজও করেছিলেন ডোনাল্ড ট্রাম্পকে। আজকে দেখা গেল যে ডোনাল্ড ট্রাম্প তার বাসায় তল্লাশি চালানোর অনুমতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, এবং তার বাসায় এফবিআই রেড করেছে। এটা একটা গুরুত্বপূর্ণ আজকের নিউজ। এছাড়াও ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ, তিনি আজকে ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির একটা অংশ ইরানে নিউক্লিয়ার ওয়েপন আছে কিনা এই বিষয়ে একটা মন্তব্য করেছিল, যেটা ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের সাথে কন্ট্রাডিক্ট করে। সেই এজেন্সির, ইন্টেলিজেন্স এজেন্সির হেডকে আজকে ফায়ার করা হয়েছে। এটা একটা বড় নিউজ। আর একটা ছোট নিউজ, খুব বেশি বড় নিউজ না, কিন্তু এটা খুব ওয়ারিসাম। একটা ট্যুরিস্ট বাস নিউ ইয়র্কের আপস্টেটের কাছাকাছি অ্যাক্সিডেন্ট করেছে, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে গিয়েছে, এবং সেখানে 5 জন ব্যক্তি অলরেডি মৃত্যুবরণ করেছে, এবং বেশ অনেকেই আহত হয়ে হসপিটালে আছে। এবং আমি একটু আগে জানলাম যে আমাদের খুব পরিচিত একজন নিউ ইয়র্ক সিটির আমার এক বন্ধু শোয়েব চৌধুরী, তিনি সেই বাসে ছিলেন। তার মেয়ে খুব ক্রিটিক্যাল অবস্থায় হসপিটালে আছে। আমি দোয়া করি যারা এই বাসে অসুস্থ অবস্থায় আছেন, চিকিৎসা নিচ্ছেন, তাদের দ্রুত সুস্থতা আমি কামনা করি। তো এটা একটা খুব সিগনিফিকেন্ট নিউজ। আমি জানি না যে সে বাসে আর কোনো বাংলাদেশি ছিল কিনা। আমার শোয়েব চৌধুরীর সাথে এখনো কথা হয়নি, বাট তিনি আমাকে একটা মেসেজ দিয়েছেন যে তার মেয়ে খুব ক্রিটিক্যাল অবস্থায় আছে হসপিটালে। এর বাইরে আরো কিছু নিউজ আছে। একটা বড় নিউজ হলো যে আপনারা দেখেছেন যে আজকে ফেডারেল রিজার্ভের যিনি চেয়ার জেরেমি পাওয়েল,
তিনি আজকে একটা ইন্ডিকেশন দিয়েছেন যে তিনি ভবিষ্যতে ফেডারেল ইন্টারেস্ট রেটটা কমানোর তিনি একটা ইঙ্গিত দিয়েছেন, এবং এটার কারণে আমরা দেখেছি যে আজকে অলরেডি মার্কেট খুব পজিটিভলি রিয়্যাক্ট করেছে। বিগত দিনগুলোতে টেরিফ এবং অন্যান্য বিভিন্ন কারণে মার্কেট একটু অস্থিতিশীল ছিল। তো আজকে জেরেমি পাওয়েলের এই ইন্ডিকেশনের কারণে পুঁজিবাজার বেশ ভালোভাবেই ডাও জোন্স রেকর্ড পরিমাণ আজকে সূচক আজকে উঠেছে। সো এটা একটা পজিটিভ নিউজ। আর একটা ছোট নিউজ যেটা আমরা দেখেছি সেটা হলো যে ফেডারেল রিজার্ভের একজন বোর্ড মেম্বার, একজন গভর্নর, তার বিরুদ্ধে মর্টগেজ ফ্রড অ্যাকুইজিশন এসেছে, যিনি বাইডেন প্রশাসনের কর্তৃক অ্যাপয়েন্টেড ছিলেন। ডোনাল্ড ট্রাম্প তাকে রিজাইন করার আহ্বান জানিয়েছেন, এবং রিজাইন না করলে হয়তো ট্রাম্প তাকে হয়তো পদত্যাগে বাধ্য করবেন এবং একজন নতুন ব্যক্তিকে সেখানে নিয়োগ করবেন। এর বাইরে আরও কিছু রাজনৈতিক বিষয়গুলো আছে, যেমন সিনেট রেস 2026 সালের সিনেট রেসের বিষয়টা সামনে চলে আসছে। আপনারা দেখেছেন যে কংগ্রেশনাল যেই রেসটা হবে মিড টার্ম ইলেকশন 2026-এ, সেখানে রিপাবলিকান পার্টি এখনো পর্যন্ত খুব থিন মেজরিটি নিয়ে 220-213, সো বেসিক্যালি 217 সিট লাগে তাদের মেজরিটি ধরে রাখতে। সেখানে তারা মাত্র থিন মেজরিটি, 3টা অতিরিক্ত সিট তাদের আছে। এবং মিড টার্ম নির্বাচনে যে প্রজেকশন সেটা হলো যে তাদের হেরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এ কারণে আমরা দেখেছি যে টেক্সাসে জেরিম্যান্ডারিং এর একটা চেষ্টা হচ্ছে, কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট রিড্র করার একটা চেষ্টা হচ্ছে, যেখানে মাইনরিটি ভোটটাকে ডাইলিউট করে রিপাবলিকানদের আসন সংখ্যা যাতে বাড়ানো যায়। এটা নিয়ে রিপাবলিকান এবং ডেমোক্রেট স্টেট আইনসভার যারা সদস্য তাদের মধ্যে একটা দ্বন্দ্ব হচ্ছে। যদিও এটা পাশ হয়েছে হাউসে, সিনেটে এখন এটা যাবে, কিন্তু এটা চ্যালেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। এবং এটা রিটালিয়েশন হিসাবে ক্যালিফোর্নিয়াতেও ডেমোক্রেটরা রিপাবলিকান ডিস্ট্রিক্ট কমানোর জন্য একটা রিটালিয়েশনের চেষ্টা করছে। সো এটা খুবই উদ্বেগজনক যে এভাবে জেরিম্যান্ডারিং করে জনগণের সত্যিকারের রিপ্রেজেন্টেশন থেকে জনগণকে বঞ্চিত করার যে প্রচেষ্টা, এটা আমেরিকাতে দীর্ঘদিন ধরেই হয়ে আসছে, কিন্তু এরকম পাবলিকলি প্রেসিডেন্ট মানে ইনস্ট্রাকশন দিয়ে এটা করেন, এটা কিন্তু এর আগে দেখা যায়নি। সিনেট রেসটাতেও কিছুটা কি বলা যায় যে ডেমোক্রেটদের জন্য কিছু সংবাদের আশঙ্কা আছে, যেখানে আমি যেখানে যে স্টেটে থাকি নর্থ ক্যারোলাইনাতে, যিনি রিপাবলিকান সেনেটর টম টিলিস তিনি রিটায়ার করছেন, এবং নর্থ ক্যারোলাইনার দীর্ঘদিনের খুবই জনপ্রিয় গভর্নর রয় কুপার তিনি নির্বাচন করার ঘোষণা দিয়েছেন, এবং এখন পর্যন্ত জরিপগুলোতে তিনি বেশ 8-9 পয়েন্ট এগিয়ে আছেন। সো ডেমোক্রেটদের সিনেট পুনরুদ্ধার করার সম্ভাবনা খুবই ক্ষীণ ছিল যে নর্থ ক্যারোলাইনার এই সিটের কারণে। তারপরে নেব্রাস্কাতে একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট, তিনিও ড্যান অসবর্ন, যিনি গত 2024 সালের নির্বাচনে খুব সামান্য ভোটে হেরে গিয়েছিলেন, তিনি আবার রি-ইলেকশন সিক করছেন। তারপরে ওহায়োতে বহুদিনের ডেমোক্রেটিক কংগ্রেসম্যান শেলডন ব্রাউন, তিনি হেরে গিয়েছিলেন 2024 সালে, তিনি আবার রি-ইলেকশনের ঘোষণা দিয়েছেন। সো এই 3টা সিট যদি পুনরুদ্ধার করতে পারে, কিংবা রিপাবলিকানরা যদি হেরে যায়, তাহলে সিনেট পুনরুদ্ধার করারও একটা সম্ভাবনা দেখা গিয়েছে। এবং আলাস্কাতেও, যেটা দীর্ঘদিন ধরে রিপাবলিকান একটা রেড স্টেট ছিল, সেখানেও ডেমোক্রেটদের জয়লাভের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সো এই জিনিসগুলোও বেশ রাজনীতিতে সিগনিফিকেন্ট। অবশ্যই মধ্যবর্তী নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ, যে আসলে সিনেট এবং কংগ্রেস কার দখলে যাচ্ছে, নিয়ন্ত্রণ কি ভারসাম্য আসবে কিনা, নাকি একছত্র ক্ষমতা নিয়ে এখন বসে আছেন বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প। খুব সুন্দর করে বিশ্লেষণ করছেন। আর সেই সাথে আমার একটু অনুরোধও থাকবে, কারণ এই অনুষ্ঠানটি যেহেতু আমি সাপ্তাহিক 1 সপ্তাহ পর প্রতি শুক্রবার হয়, সেই তো ট্রাম্প পুতিনের বৈঠক নিয়েও আপনার বিশ্লেষণটা আমি একটু জেনে নিতে চাই, যদিও সেটি হচ্ছে এই সপ্তাহের ঘটনা, আজকের ঘটনা নয়। এবং তার মধ্য থেকে